আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, আজ আলোচনা করব প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর না করলে দুদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, এই সরকারের ভবিষ্যৎ কি। দর্শক, চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। বাংলাদেশে আল কায়দা আছে, কে বলছে? জাতিসংঘ বলতেছে। জাতিসংঘের বলা মানে আমেরিকার কথা। আমেরিকার বাইরে জাতিসংঘ কোন কথা বলে না। এখানে কয়েকটা জরিপ হয়েছে, মোসাদের রিপোর্ট আছে, রয়ের রিপোর্ট আছে, এখানে আমেরিকার এফবিআর রিপোর্ট আছে, বলছে বাংলাদেশের জঙ্গিবাদ আছে। এখন দেখেন, এই কারণে তারা কিন্তু সবাই একমত যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, পাঠাতে হবে। আলাপ আলোচনা কিন্তু চলছে, কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনা ছাড়া শুধু বিএনপিকে দিয়া বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান থামানো যাবে না, ভারসাম্য এটা রক্ষা হবে না। তাহলে এখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পক্ষে আমেরিকাও, ইউকে, ভারত। এখন যদি আমরা আগে বলেছি আমি যে মৌলবাদী বা জঙ্গিরা হলো বুদ্ধি, তারেক রহমান যদি তাদের খপ্পরে পড়ে যায় তাহলে বাংলাদেশে সরাসরি অভিযান চালাবে ভারত, আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে, এদেরকে নির্মূল করবে বাংলাদেশে। আমি আপনাকে বললাম, আমি কি জানতে চাবো। আবার তারেক রহমান এখন যদি নাও যায়, শোনেন, নাও যায়, এত তাড়াতাড়ি ভারত কিছুই বন্ধ করবে না এবং সম্পর্ক নষ্ট হবে না বলে আমি আশা করি। কারণ ভারত অত্যন্ত পরিপক্ক। কিন্তু বাংলাদেশ যে কথা বলছে ভারতকে, এটা শিষ্টাচার বর্জিত কথা। তোমাকে দাওয়াত দিছে, তুমি বলছো আমি যাইতে পারি যদি শেখ হাসিনাকে ফেরত দাও আর ওই হাদি হত্যাকারীদের ফেরত দাও। তুমি কে? তারেক রহমান, হু আর ইউ? তোমাকে দাওয়াত দিচ্ছে যে তুমি এখানে আসো, তুমি না গেলে ভারতের কি হবে? এটা সারা বিশ্বে সমালোচিত হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে এটা জঙ্গিদের হাতে চলে গেছে। এটা মৌলবাদীদের দর্শন। এটা খুবই অকূটনৈতিক ভাবে এটা মোকাবেলা করা হয়েছে। জি ভাই বলেন। জি সামাদ ভাই, আবার আসছি আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাই যুক্ত হয়েছেন, ওনার কাছ থেকে একটু সংক্ষেপে বিষয়টা একটু মত নেই। রাশেদ হায়দার ভাই, যে বিষয়টা সামাদ ভাইয়ের সাথেই আলোচনা হচ্ছিল, সামাদ ভাই কিন্তু ডিটেইল বর্ণনা করে গেছেন এবং কোথায় কোথায় সমস্যা তৈরি হবে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে। বাংলাদেশ কতটা ডিপেন্ডেন্ট ভারতের উপরে, এবং শুধু ডিপেন্ডেন্ট না, সামাদ ভাই যেটা বললেন যে আমরা যা আমদানি করি তা ভারত থেকে খুব সহজে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে আমরা আনতে পারি। সেটা দূর দেশ থেকে আনতে গেলে অনেক বেশি কস্ট পড়ে যায় এবং সেটা আমাদের অর্থনীতির উপরে চাপ পড়ে। সামাদ ভাই অনেকটা এইটাই বোঝাতে চেয়েছেন। এবং সম্পর্ক নষ্ট হলে ভারত এই ফুড চেইনটা কেটে দিতে পারে, অথবা আমরা যা আমদানি করি সেটা আমাদের সাথে এই সম্পর্কটা কেটে দিতে পারে। তাহলে আমাদের মহাবিপদ। সামাদ ভাই যেটা বোঝালেন। রাশেদ হায়দার ভাই, আপনার কাছেও আমার এইটুক জানা যে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভারত সফর নিয়ে এর মধ্যে যা নাটকীয়তা আমরা দেখেছি এবং সর্বশেষ বিষয়টা একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দুদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আব্দুল সামাদ সুজন ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। অলরেডি 10 মিনিট আগে 3টা পত্রিকার নিউজ, তারেক রহমান সাহেব যাচ্ছেন না ভারতে। এটা নিউজ হয়ে গেছে অলরেডি যে যাচ্ছেন না। এখন যাচ্ছেন না, ওয়েল এন্ড গুড। সামাদ ভাই যেটা বললেন যে ভারত কিছুই করবে না এই মুহূর্তে, যে আমরা হয়তো যেটা চিন্তা করতে তেল বন্ধ করবে, পেট্রোল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে, খাদ্য বন্ধ করবে, ওই রকম কিছুই আসলে এই মুহূর্তে ভারত করবে না। তার কারণ কি জানেন? একটাই সূত্র। সেই সূত্রটা যদি আপনার বুঝাই, সেটা হচ্ছে যে আপনাকে ইউরোপ দিয়ে বুঝাই। ইউরোপের সবচেয়ে দুর্বল দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগালের সবাই পাসপোর্ট পায়, অমুক পায়, তমুক পায়, সরাসরি পর্তুগাল থেকে ওরা এসে ইউরোপের অন্যান্য দেশে চলে আসে। যখন ওদের পাসপোর্ট হয় ফ্রি, এখানে চলে আসে, অন্যান্য দেশে আইসে এখানে কাজ কাম করে খায়। ভারত ভালো করে জানে, যদি খানার অভাব হয়, পেটে যদি ভাত না থাকে, যদি আপনারা শান্তিতে ঘুমাইতে না পারেন ক্ষুধার কারণে, তাহলে আপনারা সবাই ভারতের দিকেই যাবেন। কারণ আপনারা বঙ্গোপসাগর আর ভারত এই দুইটার মধ্যে আপনাদের রাস্তা আছে। এক হচ্ছে হাইটা ভারতে ঢুকা, দ্বিতীয় হচ্ছে বঙ্গোপসাগর সাঁতরান। তো বঙ্গোপসাগর সাঁতরায় মরবেন না, আপনারা ভারতে ঢুকবেন। যার কারণে ভারত চাইবো না যে তোমরা খাদ্যের অভাবে
বা অন্য কোনো অভাবে আমার দেশে আইসা মরো, এই জন্য অল্প অল্প দিয়ে হলে আপনাদের বাঁচাইয়া রাখবে, সামান্য সামান্য দিয়ে বাঁচাইয়া রাখবে, ফুলিয়ে করবে না। কিন্তু হ্যাঁ, এরপরও বহু কিছু করবে, সেটা যে এমন ক্রাইসিস ক্রিয়েট করে দিতে পারে যে ক্রাইসিস কুলাই উঠতে পারবেন না। তেল দরকার আছে আপনার, তেল দিবে, আপনার যেখানে 50,000 লিটার দরকার সেখানে সে 5 লিটার দিবে। কাঁচামরিচ আপনার যখন 800 টাকা দাম উঠে গেছে, তখন যেমন যে কাঁচামরিচ পাঠাইছে 80 টাকা হয়ে গেছিল, সেই জায়গায় আপনার 800 টাকা নেই, এবার 1700 টাকা উঠাইয়া কাঁচামরিচ পাঠাবে, যেটার দাম তখন 800 টাকায় হবে। এইভাবে করে ভারত দিবে। আর কূটনীতিক সম্পর্ক, সামাদ ভাই যেটা বললো যে তুমি কে হে বাবা, জাহাদি হত্যাকারী অমুকরে ফেরত দিতে হবে তাইলে আমি যাব, কই তোমরা এই কথা তো ইয়েরে বলতে পারলা না ইউনাইটেড আরব আমিরাতে। সেখানে বেনজির ধরা খাইছে, বহু হাঙ্কি ভাঙ্কি করছো না, ওরা ধরে আনবা, কালকেই চলে আসতেছে, পারলা না তো। এখন এই যে হাদি হত্যাকারী যারা ধরছে, কালকে কে বলবে? কালকে তো ইন্ডিয়ান কোর্ট বলতে পারে যে ঠিক আছে হাদি হত্যাকারীদের ফেরত দিবে, এদের পাসপোর্ট দাও। পাসপোর্ট যায় দেখা গেলো যে সবাই নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিব কেমন? ওদের কাছে পাসপোর্ট নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিতে পারবো? তখন বলে যে ভাই আপনি এখন আপনার দেশি লোক, এর পাসপোর্ট হচ্ছে নেপালি, এখন আমরা তো নেপাল পাঠাইতে, হয়তো বাংলাদেশ পাঠাইতে পারতাম না। এই লোক তো আপনার না, ভেজাল আছে। যেমন আপনাকে এই জন্য একটা জিনিস বুঝাই যে 2016 সালে ফ্রান্সে একটা ডিস্কোতে গুলি করে 144 জন মারছিল 10 মিনিটের মাথায়, ডিস্কোর ভেতরে। সেই ছেলে যারা মারছে তাদের মধ্যে সবচেয়ে শেয়ানা যেটা, তারে ধরা হইলো কোথায়? সিরিয়াতে, যুদ্ধের ময়দানে। সেইখান থেকে যেহেতু বেলজিয়ামের নাগরিক ছিল, ফ্রান্সের ওই ডিস্কোতে বেলজিয়ামের নাগরিক ছিল, বেলজিয়াম বললো যে এই ছেলে আমাদের, তো তারে নিয়ে এলো। তার ঘটনা যে তার বাবা মা বেলজিয়ামের নাগরিক, এই ছেলেরা বেলজিয়াম নিয়ে আসছে। বেলজিয়াম যখন আসছে তখন ফ্রান্স বললো যে এই ছেলের যে আইডি কার্ড, যেই পাসপোর্ট দিয়ে হয়েছে, তো আমার দেশের নাগরিক, ফরাসি নাগরিক, তারা আগে আমার কাছে তো আমার দেশে বিচার হবে, এরপর তোমারটা করে দিতে বাধ্য হয়েছে ফ্রান্স। কালকে যে আপনার এই যে হাদি হত্যাকারীদের নেপালি পাসপোর্ট বা জাপানিজ পাসপোর্ট পাইবেন না, আপনি কেমনে জানেন? আপনি এখনই কইলেন যে দেন দেন, আর আপনি এখন দেন দেন কইতেছেন কেন? বর্ডার ক্রস করছে তখন আপনার বাহিনীগুলা কোথায় ছিল, যাদের জন্য হাজার কোটি টাকা খরচ করতেছেন এক একটা বাহিনীতে? এই যে গতকাল আপনি একনিকে পাশ করলেন রামুর ক্যান্টনমেন্টের জন্য আপনি 1138 কোটি টাকা আবাসন প্রকল্প। এই যে সেনাদের বয়া বয়া মোটা তাজা করতেছেন ওই হাইব্রিড গরুর মতো, আপনার এরা কইছিল যে ওই বেটা ইন্ডিয়া ঢুকে যেতে আসছে, আপনি ইন্ডিয়ার লগে ইয়ে করবেন। আজকে আরেকটা ভিডিও দেখলাম, মামুনুল হকের পাশে দাঁড়াইয়া এক লোক বক্তৃতা দিতেছে যে বাহিনী তৈরি করো, মতির মাথা কোপায়া ফেলামো, মদিরের টুকরা করে দেবে। ভিডিওটা ভাসতেছে এখন। এত শক্তি, এত ক্ষমতা, আপনারা ওদের ধরতে পারলেন না কেন? তখন ছেড়ে দিলেন কিভাবে? এখন কেন চান? ওরা ধরার পরে চান কেন? এদের অবস্থা বহু খারাপ। দেখতে থাকেন আরো 2-4-5 মাস কি কি হয় কাহিনী। তবে এই না যাওয়া আসা যাওয়া, এটা অনেকে বলবেন ভারতের নতুজান হইছে। হ্যাঁ, ভারত অনেক রিকোয়েস্ট করছে, অনেক ভাবে চেষ্টা করছে তারেকরে নেওয়ার জন্য, কারণ অনেক গোয়েন্দা তথ্য। আপনি আজ থেকে 35 বছর আগে একবার রয়ের চিফ এসেছিল বাংলাদেশে, আর এইবার সেকেন্ড টাইম। তার মানে কি পরিমাণের ইয়ে আছে। ভারত এখনো চাইতেছে বাংলাদেশটা জঙ্গি না হোক, কারণ জঙ্গি হইলে ওদের কষ্ট, ভারতীয়দের। তার কারণ হচ্ছে বর্ডার সিকিউরিটিতে আরো বেশি পয়সা ডালতে হবে। আর সুজন ভাই বললো না যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন, না ভাই যান, ভারত একটা স্ট্রাইকও চালাবেন। এইবার জঙ্গি উৎপাদ হলে ইসরায়েলই মারবে, ইসরায়েল আইসা মারবে, কারণ ইসরায়েল কইছে তো এখানে হামাস আছে। ইসরায়েল তো সোজা বলছে, ভারত কিছু করবে না, ভারত এখন তালি বাজাবে, ইসরায়েল মারবে, আমেরিকা মারবে, মাইরা একটু ঠান্ডা করে দিই পয়লা, এছাড়া আর কিছু না। এই যে আজকে এখন আপনার 10টা দেশের এম্বাসিতে ইমেল গেছে হুমকি, আমাদের দেশের সিআইডি কি বলতেছে, বলছে এটি স্পাম হইতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, চায়নার ইন্টেলিজেন্স, জাপানের ইন্টেলিজেন্স, ব্রিটেনের MI5, এরা সবাই 2 নম্বর হয়ে গেল। আমার দেশের ইন্টেলিজেন্স বহুত বড় কাবিল, ওনারা বুঝে গেছে যে এটি স্পাম। তাইলে কি মোসাদ, MI5, CIA, KGB এরা সবাই বাংলাদেশের ইন্টেলিজেন্সের নিচে? এত বড় ইন্টেলিজেন্স আপনারা বহুত কিছুই তো করতে পারতেন, তাইলে পারলেন না কেন এতদিন? এখন বাটে পড়ছেন তো, বাটে আরো কি কি করে দেখেন, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি সামাদ ভাইয়ের কাছে আবারও আসি। সামাদ ভাই, বাংলাদেশে জ্বালানির তীব্র সংকটে তছনছ হচ্ছে আমাদের অর্থনীতি। আপনি এক আলোচনায় বলেছেন যে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আমাদের চ্যানেলে অনেকে আলোচনা করেছেন যে আমাদের অর্থনীতিতে ধস নেমেছে, বেকারত্ব বেড়ে গেছে। সরকার বলছে ভিন্ন কথা। সরকার, কোন মন্ত্রী বলছে সব ঠিক আছে, কেউ বলছেন এটা ওই আওয়ামী লীগ সরকারের সময়ের
কি বলে অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা এখানে ঘটছে, মানে নিজেরা দায় না নিয়ে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। আসলে এই এই তীব্র সংকটের জন্য জ্বালানির দায়টা আসলে কারা? দেখেন, আমি আপনাকে বলেছি যে তারেক রহমান কিন্তু ভারত যেতে চায়, সে বুঝে, কিন্তু তারেক রহমান যাইতে পারতেছে না কি কারণে সেটা আমি আপনাকে বললাম। যে বাংলাদেশটা মূলত এই যে উগ্রবাদী যে শক্তি, এই শক্তিকে মাইনাস করে তারেক রহমান চাইতে পারতেছে না। এনসিপির দুই নেতা বলছে যে তারেক রহমান ভারত যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, অর্থাৎ জামাত, এনসিপি, হেফাজত, আরো যারা আছে এদের কারণে তারেক রহমান যাইতে পারতেছে না। আমি যেটা বলেছি যে তারেক রহমান না গেলেও ভারত এই মুহূর্তে কিছু বন্ধ করবে না, এগুলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, যে ইসরায়েলি হামলা করতে আউক বাংলাদেশে আর আমেরিকায় আউক, ভারতকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। কাজেই আমাদের শেষ খেলাটা খেলবে হলো ভারত। ভারত এখনই কিছু করবে না আমি বলতেছি, কিন্তু ভারতের কিছু করা লাগবে না তো। ভারত খালি তার রপ্তানিটা বন্ধ করতে তো বাংলাদেশ সরকারের পতন হবে। আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আমি যেখানে বসা আছি সচিবালয় থেকে বেশি দূরে না, ভিপি এরিয়া, শান্তিনগর। এখানে প্রতিদিন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট লোডশেডিং হচ্ছে। যখন আমাদের এখানে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায় ভাই, বড় বড় ভবনের নিচে আমাদের বড় বড় জেনারেটর আছে। এই জেনারেটর চালু করলে একটা বড় জাহাজের ইঞ্জিনের শব্দ হয়, এরকম একটা ভুতুরে আওয়াজ হতে থাকে চারিদিকে। এখানে যদি হার্টের রুগী থাকে মারা দেব, যদি পেশেন্ট থাকে মারা দেব, আমরা সুস্থ মানুষই পাগল হয়ে যাই 2 ঘন্টায়। এই যে পরিবেশ ঢাকা, তারেক রহমান কি বললো, মন্ত্রী কি বললো, এটা তো বড় বিষয় না। মন্ত্রী কখন বলছে যে সব ঠিক আছে আমি জানি না। এক মন্ত্রী তো বলছে যে আমাদের 1.5 বছর 2 বছর লাগবে ঠিক করতে। কিন্তু দেখেন এখানে বিএনপির লোক আছে, সব দলের লোক আছে, সবাই কিন্তু সরকারের উপরে খারাপ, বিরক্ত। শেখ হাসিনার আমলে এখানে 365 দিনে বছর 1 মিনিটের জন্য কারেন্ট যায় নাই। এই ডকুমেন্টস তো বিদ্যুৎ বিভাগের কাছে আছে, দেখুক তারা, যে 365 দিনে বছর ঢাকায় শান্তিনগর এলাকায় একদিনও কারেন্ট যায় নাই 1 মিনিটের জন্য। আমরা চিন্তা করছি যে কি আমরা কি ইউরোপে বসবাস করতেছি কিনা। আচ্ছা, এবার সারা দেশের কথা বলি। সারা দেশে তো আরো ভয়াবহ অবস্থা। বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করি না, মিনিটে যোগাযোগ, যে লোডশেডিং গুলো হইতেছে। এখন জনগণ তো বলতেছে ভাই এটা যে শেখ হাসিনার দোষ আপনি দিতেছেন, কিন্তু জনগণ তো বলতেছে যে শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাইছি 16 আনা, গ্যাস পাইছি 16 আনা। এখন শেখের বেটি না হলে ডলার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আপনারা বলতেছেন। বিদ্যুৎ তো চুরি করে নিয়ে যায় নাই, গ্যাস তো চুরি করে নিয়ে যায় নাই। আপনি তো দেখালেন একটু আগে যে গোডাউন ভাঙিয়ে সার নিয়ে যেতেছে কৃষক। ও সালাউদ্দিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ও আর কিন্তু এমপি মন্ত্রী কোনোদিন হইতে পারে নাই এই বিদ্যুতের জন্যই। এই যে যাত্রাবাড়িতে যে দৌড়ানি দিছিল জনগণ, ওই মন্ত্রী 2 দিন পরে রাস্তায় নামতে পারবে না, সার লুট হইতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা শ্রমিক নিয়ে কাজ করি তো, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই তারেক রহমানের সরকারের আমলে আপনার 900 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। শ্রমিক বেকার হয়েছে ইনার 6 মাসে 10 লক্ষ। আপনি যদি যা দেখতেন একটু ভাই, অনেক মহিলা শ্রমিকরা দেহ বিক্রি করতেছে, কারণ স্বামী অসুস্থ, হয়তো তার বাচ্চা অসুস্থ। কি ট্র্যাজেডি শুরু হয়েছে দেশে। এখন আপনার মন্ত্রী কি বললো তাতে কিছু আসবে যাবে না। এইসব যদি
সমস্যার সমাধান করতে সরকার না পারে, তাহলে কিন্তু এই সরকারের খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। কারণ 5ই আগস্টের পরে জনগণের ভিতরে একটা অন্য ধরনের কিন্তু স্পিরিট কাজ করে। তাদের কিন্তু ভয় ভেঙে গেছে। তারা বুঝতেছে যে সরকারকে ধরে দেওয়া যায়। জনগণ যেভাবে বুঝে শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী, সে যখন এইভাবে দৌড়ানো গেছে, এই সরকার তো তাদের কাছে কিছুই না। পুলিশ লাইনের ভিতরে ঢুইকা, যেখানে হাজার হাজার পুলিশ থাকে, গোলা বারুদ থাকে, সেখানে ঢুকে গান বন্ধ করে দিতেছে এই জঙ্গিরা। আর সরকার জঙ্গি খুঁজে পায় না। এটা বললাম কেন, দেশটা এখন বহুবিধ সমস্যায় আক্রান্ত ভাই। জনগণ পেটে ভাত চাই, কাপড় চাই। শেখ হাসিনার আমলে তো এগুলো তারা পেয়েছে। কাজে আপনি তো শেখ হাসিনার নাম নিতেই পারবেন না জনগণের কাছে। আর এই কারণেই তো সবাই রাস্তাঘাটে বলতেছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। বিশেষ করে এই সরকার, আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবে কিনা, যেখানে জাতিসংঘ বলে যে তোমাদের দেশে জঙ্গি আছে। অতীত ইতিহাস রাশেদ ভাই ভালো বলতে পারবে। জাতিসংঘ একবার যে দেশের কথা বলছে যে দেশে জঙ্গি আছে, সেই দেশই ধ্বংস। 2022 দেশে আমেরিকা হামলা করছে জঙ্গি ধরতে, না হলে যৌথ বাহিনী হামলা করছে, না হলে ইউরোপীয় ইউনিয়ন হামলা করছে, সে দেশ ধ্বংস। এখন তারেক রহমান কি এদিক থেকে বেরিয়ে আসবে, নাকি তাদের কে যেভাবে তাদের সাথে আস্তে পিষ্টে জড়াই গেছে এইভাবে থাকবে? যেমন ধরেন যে আজকে যে খবরটা আপনারা দেখেছেন, রংপুরে 4 জন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে 4 জন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার 2 জন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছে যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে পালাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পেঁচিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকে হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আরেকটা যজ্ঞের নাটক। অর্থাৎ পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট, একেবারে সামাদ ভাই 1 মিনিট। এই যে যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন, বা আমিও নিউজটা দেখেছি, পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটুও কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক, তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এ কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনতো, ওনাকে হত্যা করেছে। বেশ, 2 জন হত্যা শেষ। ওরা তো এখন সেই, ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের 2টা পার্ট। একটা পার্ট 2 জন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার কাজ চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের 2টো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি? দেখেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। মেক্সিকোর একটা সিটি আছে যেখানে কারো বাবা মা মারা গেলে ওখানে হাট আছে, সেই হাটে লোক ভাড়া পাওয়া যায় কান্দাকাটি করার জন্য। তো বাংলাদেশের পুলিশের কাছে সে ব্যবস্থা এখন আছে। যদি আপনার পরিবারের সবাই মারা যায়, তাহলে কান্না করবে কে? কারণ ওই পরিবারে তো সব মারা গেছে। দেখলাম এসপি সাহেব নিজেই কাঁদতেছে সাক্ষাৎকারে, যে ব্রিফিং দিতেছে, এসপি সাহেব কিন্তু কান্দাকাটি করে দিছে ওই পরিবারের জন্য।
আর কেউ নাই তো বাকি। আর কথা হলো কি, এই যে যে দুটো ছেলে আপনি দেখালেন, এই দুইটা ছেলে ওখানে গেছে কিভাবে? পুলিশ বলছে পাশের 3 তলা ছাদ থেকে এই দোতলায় নামছে। তাহলে গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3 তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাকে দেখা দিতেছে ভবন। তাহলে সেখানে ধস্তাধস্তি হইলে, চিল্লাচিল্লি হইলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই দুটো ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আরেকজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমার অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন। এই যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে, তারপরে ডিজিএফআই, কত ঝামেলা। আমরা কথা বলি দেশে থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিক ভাবে করতে না পারে, তাহলে তো ফাঁক ফুক যে থেকে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই দুটো ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে ছাদে মারাটা সম্ভব না। সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে। ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও এসপি সাহেব কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে দুটাকে শুনতে হইলো কিভাবে, আপনি ছেলের ক্লুটা কি, এটা কিন্তু বলে নাই। এই ছেলে দুটাকে বলছে যে ধরা হয়েছে, এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল, এগুলো জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে। এখন বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি এদেরকে যে ধরতে গেছেন, তারও ভিডিও নাই। যাক ধরছেন, এটা সত্য, দেখতেই তো পাচ্ছি দুটো ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনা গাঁটি উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে, পুলিশরাই তো দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন? আর কি উদ্ধার করছেন সেটাই মানে আপনারা দেখাচ্ছেন না কেন? কি উদ্ধার করছেন সেটাই দেখাচ্ছেন না কেন? আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন? তারা বলে স্বীকারই করছে। তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না, কথা কখন বলতে দিবেন? ওই তাদেরকে সাইজ করে মাইরা পিটিয়া রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্ক্রিপ্ট। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বলে কি করব বলেন? এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল। আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে। এই শিক্ষকের বাসার সামনেই, বাসার থেকে বাইরে হয়ে সিসি ক্যামেরা, হ্যাঁ সিসি ক্যামেরা ছাড়া আসার কোনো ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িটা এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায়? নাই। যাক, সে কারণে আমি বলতেছি এটা আর একটা জন্মিয়ে নাটকের দিকে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আপনি জিজ্ঞেস করেন নাই, তাও আমি বললাম এই কারণে, পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার মিশনে যে উগ্রবাদী গোষ্ঠী আজ 1.5 বছর ধরে, 2 বছর ধরেই অনেককে হত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে দেখেন, হিন্দুরা লেখাপড়াতে অগ্রসর। কারণ আপনি খেয়াল করবেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, এবং অঙ্ক বিজ্ঞানের টিচার হিন্দু। এই যে মারা গেল যে, উনিও দেখেন একজন শিক্ষক। আর এই 2 বছরে দেখবেন যে কত শিক্ষকের হিন্দু, গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়া জেলে নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তো মনে করতেছি এই যে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে, এটাও সেই মিশনের
আর একটা কথা বলে দিই ভাই, অত্যন্ত প্রশিক্ষিত